সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই আপনি কি বাবা আপনার বিশ্ববিদ্যালয় কি আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করো 34 বলে 36 হবে কততম বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন সে জানো? আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস, আপনি সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের, আজকে পেপারস নিয়ে আসি, যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? মারছে কুত্তাও একটা স্বামীর বাড়ির সামনে মারে না, বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা করেছেন? মেরে ফেলেন ক্যাম্পাস থেকে, মেরে লাস্ট খালি ভাই কালকে কইছিলেন বাড়ছে যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার দৌড়াইছে, হ্যাঁ আমার বাচ্চা যে কয়বার কোথায় ছিলেন, মারি ফেলেন আমাদেরকে, থাকতে চাই না আমরা এমনি রাজাকার ভাই ভাই এ ভাই আমরাও রাজাকার হয়ে গেছি ভাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই ভাই, আমরাও রাজাকার তো, কিন্তু সমস্যা মেরে ফেলেন আপনারা সবাই মুক্তিযোদ্ধা ভাই, মেরে ফেলেন, শুনেন মরে যাই আমরা। যমুনা আছে বলে লাইফ, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আপনি আমার ভার্সিটিতে আমাকে যেতে দিবেন না কেন? আপনি কইছিলেন কোনো মতে জানাবে চুরি আছে, চুরি বলো, চুরি আছে, চুরি বলো করে দেন, চুরি করে দেন, চুরি করে দেন, চুরি করে দেন। আজ পর্যন্ত যতগুলো আমাদের হামলা আমরা কোনো করতে আমাদেরকে চুরি। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন, আমাদের সাথে ব্যারিকেড হয় তো ব্যারিকেড নিয়ে আসছেন। আর যদি গুলি করার দরকার হয়, আপনার যদি গুলি করার ইচ্ছা হয়, আমরা সবাই বুক খুলে দিব। আমরা মরে যাবো, আমাদের লাঠি চার্জ করে আঘাত করিয়েন না, গুলি করবেন, আমরা চলে যাবো। আমাদের কোনো আফসোস নাই, আমাদের লাঠি চার্জ করার দরকার নাই। আপনারা গুলি করবেন, আমরা মরে যাবো, আপনাদেরও ভালো আমাদেরও ভালো। আমরা তো আপনাদেরকে হেল্প করতে চাই, আমাদের আপনারা কথা বললেন না। যেহেতু আমাদের ক্যাম্পাসে আমরাই বন্দি, আমরাই কারাবন্দি, আমরা হয়তো গরিব, তো গরিবের পেটে লাথি ছাড়া বড় লোকের আর কিচ্ছু কাজ নাই। জবাব ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহ দরবারে জবাব দিব। আমাদের এক ভাই মারছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা কি? আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি বসে বলেন। এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন। আমরা এটা করতেছিলাম শান্তিপূর্ণ কর্মসূচির মতো, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। হামলা হলে আপনারা দাঁড়ায় আছেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য।
সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইয়েরা আমার, 7-8 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি বড় নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা
শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম। এই ছাত্ররা কার সঙ্গে বেয়াদবি করছে তা কি তারা বোঝে? তা কি তারা জানে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দেশের একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা খুবই জরুরি একটি রাষ্ট্রীয় কাজে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার মোড়ে তার গাড়ির গতিরোধ করে কিছু ছাত্র নামধারী ব্যক্তি তারা প্রশ্ন তো করেই, তার সঙ্গে অশোভন এবং অপমানজনক আচরণও করে। তিনি বারবার বোঝাচ্ছিলেন, দয়া করে আমাকে যেতে দিন, আমি জরুরি মিশনে আছি। কিন্তু তার কথা কেউ শুনল না, তাকে ঘিরে ধরল। কিন্তু অবাক করা বিষয় হলো তিনি শান্তভাবে সব সহ্য করলেন। তবে তখন যদি কেউ তার ইউনিফর্মের প্রতীকগুলোকে একটু মন দিয়ে দেখত, তাহলে বুঝতে পারত তিনি শুধু একজন অফিসার নন, একজন সাহসী যোদ্ধা। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, যার সামনে কথা বলছো তার র্যাঙ্ক বুঝলে প্যান্টটা ভিজে যেত। এই র্যাঙ্ক আর ব্যাজগুলোর মানে জানলে মাথা উঁচু করে স্যালুট দিতে, হাজারবার বাবা ডাকতে। এই লেফটেন্যান্ট কর্নেলের ইউনিফর্মে থাকা ব্যাজগুলো তার রক্ত ঘামে অর্জিত এক ধরনের গৌরব। এগুলো কোনো সাধারণ পদক নয়। প্রতিটি ব্যাজ তার অমানসিক প্রশিক্ষণ, সাহস আর দেশের জন্য জীবন বাজি রাখার গল্পকে তুলে ধরে। এই ব্যাজগুলোর চিহ্ন ও তাৎপর্যকে তুলে ধরা হলো, যাতে বোঝা যায় এই ছাত্ররা কার সঙ্গে বেয়াদবি করছে। লেফটেন্যান্ট কর্নেলের ইউনিফর্মে থাকা দুটি স্টার ও জাতীয় ফুল শাপলা চিহ্ন, যা দেখে বোঝা যায় তার কাঁধের উপরে রয়েছে। এটা বোঝায় তিনি একটি ইউনিটের কমান্ডিং অফিসার, যার অধীনে শত শত সৈনিক কাজ করে। তিনি একাই একটি ইউনিটকে নেতৃত্ব দিতে সক্ষম। যদি আপনি তার বাম বুকের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন একটি ব্যাজ সেখানে রয়েছে, খোলা ছুরি আর পাখার মতো প্রতীক। এটি প্যারা কমান্ডো ব্যাজ। এটি প্রমাণ করে তিনি দেশের সবচেয়ে কঠিন স্পেশাল ফোর্স প্যারা কমান্ডোর একজন সদস্য। এই ব্যাজ পাওয়া মানেই তিনি বিশেষ প্রশিক্ষণ ও জীবনের ঝুঁকি নিয়ে সফলভাবে অপারেশন করছেন। তার ডান বুকের দিকে রয়েছে এয়ারবর্ন ব্যাজ, যেখানে প্যারাশুট ও ডানার প্রতীক আছে। এটি বোঝায় তিনি প্যারাশুট দিয়ে লাফ দেওয়ার মতো উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ এয়ারবর্ন ট্রেনিং সম্পন্ন করেছেন। দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় লাফিয়ে পড়ার মতো সাহসিকতা তার কাছে আছে। তার বাম বুকের নিচে রয়েছে আরেকটি বিশেষ ব্যাজ, ফ্রগম্যান ব্যাজ। এটি পানির নিচে যুদ্ধ, গোপন অভিযানে অংশ নেওয়ার দক্ষতা বোঝায়। খুব কম সেনা সদস্যই এই ব্যাজটা অর্জন করতে পারেন। আর একটু নিচে গেলে দেখা যাবে বিভিন্ন রঙের সার্ভিস রিবন পার, যেগুলো প্রতিটি একটি একটি করে সফল মিশন, প্রশিক্ষণ বা আন্তর্জাতিক দায়িত্ব পালনের স্মারক। এটি একজন অফিসারের অভিজ্ঞতা এবং অর্জনের নীরব সাক্ষ্য। তার বাম বাহুতে রয়েছে গর্ভের প্রতীক, চিতা রেজিমেন্ট ব্যাজ। চিতা সহ রেজিমেন্ট হলো দেশের অন্যতম শক্তিশালী ও সাহসী ইউনিট। এখানে শুধু শারীরিক না, মানসিক দিক থেকেও অদম্য সাহসী সদস্যরাই টিকে থাকতে পারে। সবশেষে তার গলায় দেখা যায় একটি পরিচয়পত্র বা আইডি কার্ড, যেটি লার্নিয়ার্ডে ঝোলানো। এটি একজন অফিসারের অফিসিয়াল পরিচয় বহন করে, যেখানে নাম, পদবি, ইউনিট ও জরুরি তথ্য থাকে। প্রতিটি র্যাঙ্ক, ব্যাজ ও ইনসিগনিয়া তৈরি হয় বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম, ত্যাগ, প্রশিক্ষণ ও দেশপ্রেমের ভিত্তিতে। একজন অফিসার যখন এই ব্যাজগুলোকে পড়েন, তখন তিনি শুধু একজন মানুষ নয়, তিনি দেশের শক্তি, গর্ব আর দায়িত্বের প্রতীক হয়ে দাঁড়ান।